This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে বক্তব্য সামনে এসেছে তাতে একটা জিনিস খুবই পরিষ্কার হচ্ছে যে নির্বাচন এই বছরের শেষের দিকে হলেও হতে পারে, তবে অনেকগুলো শর্ত তিনি রেখেছেন। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হলে তাহলে নির্বাচন হবে, নচেত আগামী বছর এর অর্থাৎ আগামী বছর বলতে 25 পুরো কমপ্লিট করে 26-এ গিয়ে অর্থাৎ 1.5 বছরের মাথায়, তার আগে যখন বাংলাদেশে 5ই আগস্টের পর যখন উদ্ভূত পরিস্থিতি কী হয়, কী হবে, অন্তর্বর্তী সরকার গঠন কিভাবে হবে, তখন বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন 1.5 বছরের মাথায় ভোট হবে, 18 মাস। তার আগে নানা রকম বিভ্রান্তি, নানা রকম বক্তব্য, কিন্তু এই 18 মাস খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে হিসেব ছিল এই 18 মাসে তারা অনেকগুলো কাজকে তারা সম্পন্ন করতে চাইছে। এর মধ্যে একটা কাজ অবশ্যই বলা যায় যে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ এবং ইসলামীকরণের মাধ্যমে বাংলাদেশে এক এমন শাসন ব্যবস্থাকে কায়েম করা যেখানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন উঠতে থাকবে, এবং এই প্রশ্নগুলোকে নিয়ে আন্তর্জাতিক স্তরে যে একটা পরিস্থিতি তৈরি হবে সেটাও কিন্তু যে অনুমান করতে পারেনি বাংলাদেশ সরকার তা তো নয়। যথেষ্ট বিজ্ঞ লোক তাদের মধ্যে রয়েছে, কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে ভারত রাষ্ট্রের উপর ক্রমাগত চাপ দেওয়া, ভারতে সংখ্যালঘু বিপন্ন এই তত্ত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করার একটা আছিলাই ছিল হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই কোর্টের থেকে, আদালত থেকে তারা রায় পেয়েছেন, এবং সেই রায়ে একটা জিনিস উল্লেখ হচ্ছে, আজই সেটি হাতে এসেছে। তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন না করেও তিনি ক্ষমতায় যাতে থাকতে পারেন তার একটা রায় তাদের হাতে এসেছে। যদিও সেখানে নির্বাচন একেবারে হবে না তা কিছু বলা হয়নি, নির্বাচন হবে। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে যাব, এবং 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে ভারতের ভূমিকাকে যতটা আর কি খাটো করে, লঘু করে দেখানো যায় সেই চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন তারাও করেছেন, এবং সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলা যায় যে বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে কতটা উন্নয়ন হচ্ছে, কতটা তাদের রাষ্ট্রিক সমৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে এখনো পর্যন্ত বলার মতো, সজোরে বলার মতো তাদের নিজেদের যে গোষ্ঠী তার বাইরে কতজন আছে এটা বিচার্য বিষয়, এবং হচ্ছে যে সংখ্যা যে খুবই কম, যে বাংলাদেশে সত্যিকারের উন্নতি হচ্ছে, বাংলাদেশের মানুষ ভালো আছে, এই সংখ্যা বলার মতো যে অনুপাত তা যথেষ্ট নয়। কিন্তু একটি বিষয় কিন্তু লাগাতার যে জিনিসটি চলছে সেটি হচ্ছে হিন্দু নির্যাতন। বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ রয়েছে, কোনো জায়গায় থেমে গিয়ে থমথমে পরিবেশ, কিন্তু কোনো জায়গায় অন্যান্য পরিস্থিতি রয়েছে। র্যাডিক্যাল ইসলামিন মোহাম্মদ রিয়াজ অ্যাটাকড হিন্দু বিজনেসম্যান, একজন হিন্দু বিজনেসম্যান, তার উপর আক্রমণ হয়েছে। বিভিন্ন জায়গায় এইরকম আক্রমণ শানানো হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে ব্যবসায়ীদের উপর অস্বাভাবিক চাপ, তাদের নানা রকম উপর জুলুম, এই বিরুদ্ধে প্রতিবাদ করলো, তাদের উপর শারীরিকভাবে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে কিন্তু বলা যায় তারা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। প্রাণকৃষ্ণ দাস, তাকে টাকা চাওয়া হয়েছিল সাউথ খাসেরহাট বাজার এবং তাজমুদ্দিন উপজেলায়, ভোলা যে জেলা সে ভোলা অন্তর্গত। তিনি কি বলছেন শুনবো। দক্ষিণ খাসেরহাট আমার বাড়ি, আমার সেখানে কাটা কবরের দোকান আছে। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা। রাত্র সময় 11:10, ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল। আমার পাশে আমার খলিফা দাঁড়ানো ছিল,
আমি মায়ের ঠেলা পড়ে গেলাম, পড়ে আমি একটু নার্ভাস হয়ে আমি চোখমুখী কিছু দেখি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে চিৎকার বাৎকার শুনিয়া আমার ভাই বাসার থেকে সবাই এসে, আশেপাশের লোকজন আসে, আসে তারা আমার টাইনা গাড়িতে উঠাইল। আমি ফারান্দার দোকানে কাজ করি, গলিকা কাজ করি। তো অনুমানিক রাত্র 11টার দিকে এর নাম হইল রিয়াজ। আইসা আমার বলো চুপ। এর রাত্রে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফাতারি খেলে ফিরেতে আছে রড। অনুমানিক নিম্নে 10 মিনিটের মতন ফিরেছি। ফিরে একদম রক্তাক্ত করি, পিঠা শেষ, তারপরে চলে গেছে। পরে সিটকেসি গেছি, তারপরে দিয়ে মানুষ জনাইছে। শুনলেন কি বিভৎস কায়দায় ঘরে ঢুকেই হচ্ছে উপর্যুপরি আক্রমণ। এইভাবে সত্যি বেঁচে থাকা কতটা সম্ভব? কেউ কেউ বলবেন যে এইভাবেই বাঁচতে হবে সেখানে, কিন্তু একটা নাগরিক অধিকার, একটা দেশে যে যে প্রশ্নগুলোকে সামনে রেখে মানুষ জীবন ধারণ করতে চান, সে প্রশ্নগুলো কি সত্যিই উপেক্ষিত থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি প্রতিশ্রুতি দিতে থাকবেন? বা যারা তার উপদেষ্টা রয়েছেন তারা কি শুধু শান্তির ললিত বাণী আওড়াবেন আর তীব্র ভারত বিদ্বেষ এই অবলম্বন করে হিন্দুদের উপর উপর্যুপরি আক্রমণ নেমে আসবে? বাংলাদেশে যে ইসলামাইজেশনসের প্রত্যেকটা পদক্ষেপে ধীরে ধীরে ক্রমশ সঞ্চারিত হচ্ছে, তার জলজান্ত প্রমাণ হিসাবে তসলিমা নাসরিন মাঝে মধ্যেই টুইট করে থাকেন। আজও তিনি একটি টুইট করেছেন। সে টুইটে তিনি যা বলছেন, জামাতে ইসলামের সদস্যরা বাংলাদেশে ঘরে গিয়ে জানাচ্ছে তারা কোরআনের আইন আনতে হবে এবং নারীকে ঘরের অন্দরে থাকতে হবে, পর্দার আড়ালে। কোরআনের আইন কিন্তু ইহজগতের নরকে নিক্ষেপ করবে নারীদের। এই এই বক্তব্য তিনি তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় মাইকিং করে করে এগুলো বলছে। আমরা বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলিশাবাসী, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে চাই। এইভাবে বাংলাদেশে যে কোরআনের ব্যবস্থা নিয়ে আসার যে মাইকিং যা জোরে হচ্ছে, সেটা কিভাবে দেখা হচ্ছে এবং এই ক্ষেত্রে সত্যি কি বাংলাদেশ আগামী দিনে সেই পথেই হাঁটবে, এক প্রবল ইসলামাইজেশনের দিকেই তারা যাবে? ভারতের হস্তক্ষেপ কি আগামী দিনে ঠিক কী জায়গায়? ভারত কি সত্যি এ ব্যাপারে একটা চরম হস্তক্ষেপের দিকে ভবিষ্যতে এগোবে? নানাবিধ প্রশ্ন নিয়ে উদ্বেলিত হচ্ছে বিগত 4 থেকে 5 মাস ধরে। বিভিন্ন প্রশ্ন আসছে, বিভিন্ন রকম উৎপীড়নের খবর আসছে, বিভিন্ন সংশয়ের খবর আসছে। সব কিছু মিলিয়েই বাংলাদেশ নিয়ে আমাদের আজকের পর্ব জারি থাকবে। স্টুডিওতে রতন হাতি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপঙ্কর সরকার, দীপঙ্কর বাবুকেও আমি স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে যোগ দিচ্ছেন গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। গৌতম বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে আসবো। দীপঙ্কর বাবু, এই যে পরিস্থিতির দিকে এখন এই মুহূর্তে বাংলাদেশ এগোচ্ছে, এখানেও সনাতনী হিন্দুরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন, কিন্তু এখানে কর্মসূচি পালন হচ্ছে, বাংলাদেশেও তারা ইসলামিক ফোর্স নানা রকম কর্মসূচি তারা পালন করছেন। এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যে জিনিসটা হচ্ছে, সেটাতে হচ্ছে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা তীব্র মেরুকরণ তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশকে সত্যিকারের উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি কি তৈরি করার ক্ষেত্রে ভারত সরকার কি উদ্যোগ নেবে? সুজিতদা,
এটা যা খবর এখানে আমরা পাচ্ছি, মানে আপনাদের মিডিয়ায় যা আসছে, হিমশৈলের চূড়া মাত্র। কারণ আমি আজকের শুধু মানে প্রতিটা দিন আমি আজকে সকালবেলা একটা ভিডিও পেলাম, আমাদের ভিডিও যা সোর্স থেকে যেগুলো আসার, কারণ আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এখনও প্রচুর ওখানে, ইভেন আমার নিজের আত্মীয় স্বজনরা রয়েছে, বলতে দ্বিধা কোনো কিছু জায়গা নেই। এখানে বাংলাদেশের জাতীয় মহিলা কমিশনের সদস্য, তার নাম হচ্ছে, তিনি হচ্ছে গিয়ে নেত্রকোনার জেলার বাড়িটা, উপজেলার নাম হচ্ছে পূর্বধলা, সেই জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য, তার নাম হচ্ছে গিয়ে মণি কর্মকার। সেই মহিলাকে আক্রমণ করেছে, শুধু মেরেছে, তার আঙুল কেটে নিয়েছে, হাতের আঙুল কেটে নিয়েছে। তার বোন ঠেকাতে গিয়েছিল, চাকু দিয়ে তার বোনকে আক্রমণ করা হয়েছে, বোনের পিঠ দিয়ে 100টার উপর সেলাই পড়েছে। তার বয়স্ক মা, 70 বয়স, সেই বয়স্ক মাকে, মা যখন ঠেকাতে গেছে সেই মাকেও মেরেছে, মাও হসপিটালে ভর্তি। মজার কথা বলি, এত এরা মার খেলো, এরা যখন প্রতিবাদ করলো, ওর মণি কর্মকারের ছেলে এবং মেয়ে দুজনই কলেজে পড়ুয়া, দুজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা ঘটনা এরকম বললাম। দ্বিতীয় আরেকটা ঘটনা, আমার নিজের মাসি শাশুড়ির এক ঘটনা, 3টে পুকুরে যারা জেল থেকে পালিয়েছে তাদের এই এলাকায় একজনের বাড়ি, বাস্তব ঘটনাটা জানার জন্য বলছি, একটু সময় নিচ্ছি। কিন্তু 3টে পুকুরে, একটা পুকুরে সেই জঙ্গিরা আসে যারা জেল ফেরত আসবে, তারা হঠাৎ সকালবেলা দেখছে তারা পুকুরে নেমে গেছে। তো পুকুরে নেমে এসে বলছে, তোমরা পুকুরে মাছ ছাড়ছে, তা তোমরা এখানে মাছ ছাড়ছো কেন? তা বলছে, আজ থেকে এই পুকুরে আমরা মাছ ছাড়বো, তোমরা আর এদিকে আসবে না। আমি নিজের মানে অভিজ্ঞতার কথা বলি, তার আগে প্রতি মুহূর্তে ঘটনা হচ্ছে। আপনি বলছিলেন না যে এই ধর্মীয় মেরুকরণ, বাংলাদেশে মেরুকরণ ছাড়া তো ধর্মীয় ছিল না। 1971 সালে যে দেশটা স্বাধীন হলো, ভারতের সহযোগিতা যারা 16 ডিসেম্বর বিজয় দিবসের স্মৃতিকে অস্বীকার করে যে ইউনূস আজকে বসে ওখানে কাজটা চালাচ্ছেন, তার সেই 71 সাল থেকে 75 সাল শেখ মুজিবুরের হত্যা, ডক্টর কামাল হোসেনের লেখা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে উঠিয়ে দিয়ে 1978 সাল থেকে জিয়াউর রহমানের যে পদাঙ্ক অনুসরণ করে গেলেন, 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ আসার পরে প্রতিটা পার্টি, এরশাদ হজ করতে গেলেন 84 সালে, পুরো মনে হয় 84 সালে হজ করতে গেলে, হজ থেকে ফিরে এসে বাংলাদেশকে মুসলিম কান্ট্রিগুলো ঘোষণা করে দিলেন, তার আগে ঘোষণা ছিল না। ফলে মেরুকরণ, সেখানে যারা হিন্দুরা আছে তারা কোনো মেরুকরণের জায়গা না, তাদের জীবন ওষ্ঠাগত। কোর্টে বিচার করতে গেলে দাঁড়িয়ে জজ সাহেব, কোর্টের মধ্যে বিচার তো করতে দিচ্ছেন না। আপনি একটা ঘটনা আপনার পাচ্ছেন, জজ সাহেব নিজে বলছে আমি 95%-এর কথা ভাববো না, 5%-এর কথা ভাববো, কোনোটাই অসুবিধা। থানায় গেলে বলবে আমি তোমার বিচার নিয়ে কি করব, কোথাও কোনো সুরক্ষা নেই। এবং যারা আছে তারা জীবনটা হাতের মধ্যে নিয়ে আছে, কখন বেরোবে। আজকে একটা ঘটনা, এই যে এমন জায়গায় গেছে মেরুকরণ, এবং এবার যে চাপ সৃষ্টি হয়েছে, শুধু আমি এখানে বলে যাচ্ছি অন রেকর্ড, শুধু বর্ডারটা খুলতে দিন, লাখো ওপার বাংলার লোক এপার বাংলায় আসবে, আপনার আমার বাড়ির পাশে বলবে দাদা ভিক্ষা চাইছি, শুধু জীবনে বাঁচতে দিন। মানবাধিকার 1948 সালের সম্মিলিত জাতিসংঘ ইউএনডিপির যে মানবাধিকার সুরক্ষা, সেই মানবাধিকার সুরক্ষা দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাইবে। এমন জায়গায় মানুষের জীবন চলে, কোনো বিতর্ক নেই। সাধারণ মানুষের শুধু এমন অবস্থা, হিন্দুরা রয়েছে, তারা তো ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের জীবনযাপন করতো। কোনো সময় কোথাও গিয়ে কোনো হিন্দু স্বেচ্ছায় গিয়ে কোনো ঝটলা করেছে, ঝগড়া করেছে, মারপিট করেছে, বাংলাদেশের ইতিহাসে হবেই না, কারণ সে জানে আমি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তারপরে এদেরকে এদেশ হিন্দু শূন্য করার বাংলাদেশের যে পরিকল্পনা, কার পিছনে? এর পিছনে মোহাম্মদ ইউনূস তো একটা মাথা, শুধুমাত্র একটা মুখ। এর পিছনে কার আছে? জামাত আছে, হেফাজত আছে, রাজাকার আছে, আলবদল আছে, যারা 1971 সালে যে 5 লক্ষ বিহারি মুসলমানদের নিয়ে যায়নি পাকিস্তান, কারণ 71 সালে তারা ভেবেছিল এই বাংলাদেশকেও আমরা আবার কোনোদিন পাবো। সেই 5 লক্ষ বিহারি মুসলমানকে রেখে গেছিল। 71 থেকে আজকে 52 বছর পর তাদের সংখ্যাটা 5 লক্ষ থেকে আজকে কোটিতে পৌঁছে গেছে। তাদের জনসংখ্যার বৃদ্ধি 1-এর পিছনে 10, সেই 1 কোটি আজকে তারাই বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে শেষ করে দিচ্ছে। শুধু নয়, হিন্দুদেরকে খতম করা তাদের একমাত্র লক্ষ্য, আর বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য একটাই। বাংলাদেশের রাজনীতির একটাই লক্ষ্য, পাকিস্তানের রাজনীতির এমন একটা লক্ষ্য, যে কোনো রাজনৈতিক দলের একটাই লক্ষ্য, ভারতের বিরোধিতা করো তুমি রাজনৈতিক ক্ষমতায় আসবে। বাংলাদেশের রাজনীতিতেও সেটাই, ভারতের বিরোধিতা করো তুমি ক্ষমতায় আসবে, যে দল আসুক না কেন। যদি কেউ ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে বঙ্গবন্ধুর কন্যার মতো অবস্থা, তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। দেখুন কি বিধির কি বিধান, যে 56টা মুসলিম কান্ট্রি আছে, একটা মুসলিম কান্ট্রির মহিলা রাষ্ট্রপ্রধান ছিল শেখ হাসিনা।
সেই মহিলা রাষ্ট্রপ্রধান সারা মুসলিম বিশ্বের কাছে সে সাহায্য চেয়ে পেল না, তাকে পালিয়ে আসতে হলো। কোথায় পালিয়ে আসতে হলো? একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে এসে তাকে আশ্রয় নিতে হলো। ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের ধর্মীয় রাজনীতির মেরুকরণ শুধু নয়, হিন্দুদেরকে শেষ করার প্রক্রিয়া চলছে। হিন্দু শূন্য করতে চাইছে কি ডক্টর ইউনূস সরকার? গোনাগুনতি 7 থেকে 7.93, প্রায় 8.এর কাছে। আগে 28% ছিল 1971 সালে, কমতে কমতে এই জায়গায়। সেই যদি হিন্দু শূন্য করে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ কিভাবে তাহলে মুখ দেখাবে? বা ভারত রাষ্ট্রের কাছে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কাছে দুপাশে দুটো রাষ্ট্রে যদি এরকম মৌলবাদী তৎপরতা দিনকে দিন যদি বৃদ্ধি পায়, তাহলে ভারতই বা কীভাবে ধর্মনিরপেক্ষতার সুমহান আদর্শকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে? রতনবাবু। মোহাম্মদ ইউনূস, প্রথমেই বলি, তিনি নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন নরওয়ের অসলো থেকে। আমি ইন্টারন্যাশনাল নোবেল পিস সিলেকশন কমিটিকে অনুরোধ করছি, আপনারা এমন একজন মানুষকে নোবেল দিয়েছেন যে মানুষটা আমাদের সাবকন্টিনেন্টের সার্ক নেশন কান্ট্রিতে এবং এশিয়া উপমহাদেশে অশান্তি এবং উগ্র সন্ত্রাসবাদ বপন করছে, এবং এই মানুষটা একটা উগ্র সন্ত্রাসবাদের মানে ডন। সেই মানুষকে আপনারা নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। আমি অসলোর নরওয়ের নোবেল ইন্টারন্যাশনাল সিলেকশন কমিটিকে অনুরোধ করছি, আপনারা ওনার নোবেল পুরস্কার কেড়ে নিন। আমি আজকে দেখাতে পারছি না, আমি পরের দিন দেখাবো। নোবেল কমিটিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক মানুষ আছেন, আমি পরের দিন তার ছবি, তার ডিটেলসটা আমি দেব। তার কাছে আমি অলরেডি আবেদন করেছি। যাই হোক, এখন এই মানুষটা হচ্ছেন পাকিস্তান আইএসআইয়ের ইন্টেলিজেন্স পায়। এই মানুষটা দু একটা উগ্র মুসলিম সন্ত্রাসবাদী রাষ্ট্র আছে যারা ইসলামিক কান্ট্রি, উগ্র ইসলামিক কান্ট্রি, তাদের সমর্থন পায়, তাদের এজেন্ট, এবং সে পূর্ব পাকিস্তান করতে চায় স্বাধীন বাংলাদেশকে। এবং সে ডিজাইনটা সে নিজেই করেছে, এবং সে নিজে সেটা ক্লিন্টন ফাউন্ডেশনে নিজে বলেছে। তার লজিস্টিক, তার সমস্ত টাকা পয়সা, ক্রিমিনাল সাপোর্ট সে দিয়ে এটা করেছে। যদিও আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশে একটা সার্ভে করে দেখা গেছে যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের সমর্থক আছে 56%, বাংলাদেশে জামাতের সমর্থন আছে 20%, 18% আছে বিএনপি। এছাড়া মানুষ কতটা শান্তিপ্রিয় হিন্দু মুসলিম বাঙালিরা, সেটা একটা সার্ভে হয়েছে, সেটা ইউনূস করেছে, করে দেখেছে যে 82% মানুষ তারা এই বর্তমান ইউনূস সরকারকে চাইছে না, তদারকি সরকারকে চাইছে না, যার কোনো সাংবিধানিক ভিত্তিও নেই। দেশের সংবিধানে তদারকি সরকার আসে না, কারণ হাসিনা যে সংবিধানটা বানিয়ে গেছে সেই সংবিধানে কোনো তদারকি সরকারের কথা লেখা নেই। মানছি আপনার যুক্তি, আসে না, কিন্তু আদালত থেকে নির্দেশ পেয়েছেন। 16ই ডিসেম্বর তিনি বলছেন যে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত থাকবে, তার আগে সংস্কার হবে। সুতরাং কোথাও একটা ভিত্তি আছে, আপনি বারবারই বলছেন যেটা একটা মদত আছে যেহেতু, সে কারণে এটা করবে। ফলে সেখানে যদি তার বিরুদ্ধে জনমত থাকেও যে তার শাসন ভালো লাগছে না, তথাপি কিছু করার নেই যেন। জনমত যত দিন যাবে, জনমত ইউনূসের বিরুদ্ধে আছড়ে পড়বে। অলরেডি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ আস্তে 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 খোলস ছেড়ে বেরোচ্ছে। এর থেকেও খারাপ অবস্থা গেছে 1975-এ আওয়ামী লীগের এখন যে অবস্থা, তার থেকেও শোচনীয় অবস্থা গেছে যখন শেখ মুজিবুর রহমান নিহত হয়, এবং এরা 2 বোন ছাড়া সকলেই নিহত হয়েছে। তারপরেও 2001 সালে আরেকটা ঝামেলা গেছে বিরাট, মানে তাতে হাসিনা অ্যারেস্ট হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে, জেলখানায় তার উপর টর্চার হয়েছে। প্রচুর হিন্দু আওয়ামী লীগের সমর্থক বাঙালি এবং মুসলিম এদের হত্যা করা হয়েছে, একটা বিশাল গেছে। তারপরে আবার 11-12-এ একটা সমস্যা গেছে। এই 3টে সমস্যা ওরা কাটিয়ে আবার সময়মা হাসিনা প্রতিবাদ হয়েছে। আগামী দিন হাসিনা আবার আসবে, তার কারণ একটাই, উনি বাংলাদেশে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সরকার চালিয়েছেন, সেই সরকার এতটাই উন্নয়ন করেছে, বাংলাদেশকে ডিজিটালাইজড করেছে, এবং যেভাবে উনি কাজ করেছেন
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে অ্যাপারেল পার্ক স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে 4 লেন 6 লেন এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মেট্রো থেকে শুরু করে নতুন রেল পথ থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যেভাবে মানুষের বাড়ি 18 লক্ষ মানুষকে দরিদ্র সীমার নিচে বাড়ি করে দিয়েছেন। দরিদ্র সীমার নিচে থাকা বাংলাদেশে ছিল বড়লোক আর গরিব, মধ্যবিত্ত ছিল না। দরিদ্র সীমা থেকে তাদের নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত করেছেন, অনেক উন্নতি করেছেন। অল্প সময়ের মধ্যে এশিয়াতে দেখা গেছে র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে চায়নার পরেই ছিল বাংলাদেশ একটা সময়। তা সেই জায়গা থেকে একটা সরকারকে চলে যেতে হলো এবং এটা একটা বিরাট চক্রান্ত। এই চক্রান্তে আপনারা জানেন প্রধানমন্ত্রী বারবার মানে মার্কিন মুল্লুকের সরকারের কথা বলেছে। বেশ চক্রান্ত যে ছিল এবং মেটাকুলাস যে ডিজাইন, সেই ডিজাইনে ক্ষমতার অধিষ্ঠিত হওয়ার পর প্রায় 4 মাস অতিক্রান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কি অ্যাচিভমেন্ট এই বিষয়ে বলা যায় না, কিন্তু যে পরিস্থিতি একদিকে আওয়ামী লীগকে এবং অন্যদিকে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন এই মুহূর্তে বাংলাদেশকে সারা পৃথিবীর মধ্যে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে চলে এসেছে। গৌতমবাবু, এই চাপকে উপেক্ষা করে ডক্টর ইউনূস তারপরেও তিনি সরকার পরিচালনা করছেন, এটাকে কিসের দিকে ইন্ডিকেট করে? এটা কি আওয়ামী লীগের একটা যে তাদের জনসমর্থন হ্রাস পেয়ে যাওয়া, মানুষ কোথাও একটা বিরক্ত ছিল, তাকে পুঁজি করে এই যে একটা স্টিম রোলার চালানো হচ্ছে, সেটা কি দীর্ঘস্থায়ী রূপ লাভ করতে চলেছে বলে আপনি মনে করেন? আমি আপনাদের বলি যে বাংলাদেশে যে পরিবর্তনের পট আমরা লক্ষ্য করেছি, সেই পরিবর্তনের পটের মধ্যে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি যে জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে যারা আন্দোলন করেছিল শেখ হাসিনাকে মসনদ থেকে সরিয়ে দেবে, তারা প্রাথমিকভাবে তাদের দুটো ভাগে যদি বিভক্ত করি তাহলে প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে মসনদ থেকে সরানো, আর দ্বিতীয়টা ছিল তাদের ক্ষমতায় বসা, সেই মসনদে বসা। আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষের লড়াই কিন্তু হিন্দু বিদ্বেষ নয়। বাংলাদেশের সাধারণ মানুষের লড়াই কিন্তু ঝিঙ্গের দাম 150 টাকা কেজি, আলুর দাম 100 টাকা কেজি, প্রান্তিক মানুষ থেকে শুরু করে অর্থাৎ রিক্সা চালক লড়াইটা ছিল কিন্তু খাদ্য এবং খাদ্যদ্রব্যের দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধি। ফলে সরকার যখন অসম্ভবভাবে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল, তখন এই জামাতরা, এই বিএনপিরা সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকেও কিছুটা দূরত্ব বজায় রেখে তারা মূলত নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আর নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তারা কিন্তু চলে গেল ভারত বিদ্বেষের জায়গায়। কারণ ভারত বিদ্বেষকে যত বেশি পুঁজি করতে পারবে, যত বেশি এই মৌলবাদীরা ভারত বিদ্বেষ কথা বলতে পারবে, বাংলাদেশের মাটিতে তারা তত প্রাসঙ্গিক থাকবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, ওখানে জঙ্গি সংগঠনের কথা যে আলোচনা হচ্ছে, আমাদের সকলের মনে রাখতে হবে সম্প্রতিকালে 6টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলেও এখনো বাংলাদেশের মাটিতে প্রায় 20টি জঙ্গি সংগঠন অত্যন্ত সক্রিয়ভাবে অবস্থান করছে। তার আনসুরুল্লাহ যার কথা হচ্ছে, আনসুরুল্লাহ তার সে কিন্তু বাংলা টিম সরাসরি জামাতের সঙ্গে একদম সক্রিয়ভাবে যুক্ত আছে এবং বাংলাদেশের মাটিতে কিন্তু অসম্ভবভাবে সংখ্যালঘুদের উপর এবং নির্যাতন শুরু করেছে। এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের আরেকটা কারণ কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে, এটা অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক। অর্থাৎ জনসংখ্যা যদি জনসম্পদ অর্থাৎ জনসম্পদে পরিণত না হয়, তাহলে সেখানে কিন্তু এই ধরনের সন্ত্রাস প্রক্রিয়া আরো বেশি করে প্রকট হয়ে উঠবে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা যত বেশি বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের নাগরিকদের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাচ্ছে, তত বেশি তাদের মনে হচ্ছে যে এই হিন্দুদেরকে, এই সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দিতে পারলে, তাদের সম্পদগুলোকে দখল করতে পারলে পরে আমরা অনেকটা বেশি সুষ্ঠু বন্টনের মধ্যে বসবাস করতে পারবো। ফলে যারা হিন্দু সংখ্যালঘু আছে তাদের উপর একটা নির্যাতনের পালা তারা শুরু করে দিয়েছে। এই নির্যাতনটা যত বেশি হচ্ছে তার অন্যতম কারণ কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থা, তার একটা অন্যতম কারণ। কারণ সংখ্যালঘুদের উপর অত্যাচার করাটা যেহেতু সহজ, সংখ্যালঘুদের করে এরা কিন্তু সম্পদগুলো দখল করতে চেষ্টা করছেন। শুরুতেই আপনি যে আজকে ক্যাপশনটা আমাদের দেখালেন যে
কারো পুকুরে গিয়ে বলছে যে কালকে থেকে আমরা এখানে মাছ চাষ করব, কালকে এই জমিটাতে গিয়ে আমরা হাল চাষ করব, কালকে এই দোকানটাতে বসে আমরা আমাদের মতো করে পরিচালনা করব, তার অন্যতম কারণ কিন্তু অর্থনৈতিক বিপর্যয়। এই অর্থনৈতিক বিপর্যয় থেকে মোকাবেলা করবার জন্য সংখ্যালঘুদের উপর অত্যাচার করাটা খুব সহজ বলে তারা অনেক সময় মনে করে। এটা যদি একটা কারণ হয় গৌতম বাবু, তাহলে তো বলতে হয় একটা বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন। কেননা হচ্ছে জনসংখ্যার যে স্ফীতি এবং হচ্ছে সেখানে হিন্দুদের উপর বা খ্রিস্টান বৌদ্ধদের উপর তাদের যে সম্পত্তি, তাদের যে জীবন যান মালকে যদি বিপর্যস্ত করে দেওয়া যায়, সেখানে একটা সহজ সমাধানের পথ তারা খুলছেন। তাহলে তারা কোথায় যাবেন? এই ক্ষেত্রে ভারত রাষ্ট্রের কী ভূমিকা থাকবে এই প্রশ্নে সংসদেও কিন্তু বারবার ধারাবাহিকভাবে এই বিষয়টায় উঠে আসছে। ওয়েনাড থেকে জয়ী কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী আজ তিনি বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু এবং যারা বৌদ্ধ রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, তাদের সমর্থনে তিনি ব্যাগ বহন করে নিয়েছেন। গতকাল তিনি প্যালেস্টাইনের প্রশ্নে নিয়ে এসেছিলেন। তার যে বক্তব্য যে বাংলাদেশে হিন্দুদের উপরে ধারাবাহিক লাগাতার যে অত্যাচার হচ্ছে সে ব্যাপারে, এটা আজকের ছবি দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের সাপোর্ট হিন্দু অ্যান্ড ক্রিশ্চিয়ানস, সেই প্রশ্নে তিনি ব্যাগ নিয়ে এসেছিলেন এবং সেটাই হচ্ছে তার প্রতিবাদের একটা অস্ত্র। এবং এই বিষয়ে কি বলছেন একটু শুনবো। आज विजय दिवस है। 1971 के युद्ध में जिन शहीदों ने, जानबाजों ने ये लड़ाई लड़ी, सैनिकों को, शहीदों को, सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ। मैं देश की जनता को नमन करना चाहती हूँ कि आज के दिन जो विजय भारत ने पाई वो उनके बिना नहीं हो सकता था। उस समय भारत अकेला खड़ा था, पूरे विश्व ने कोई सुनवाई नहीं की। बांग्लादेश में जो हो रहा था, बांग्लादेश की जनता, हमारे बंगाली भाई बहनों की आवाज कोई नहीं सुन रहा था। उस समय भारत की जनता एक होकर अपनी सेना के साथ खड़ी हुई, अपने नेतृत्व के साथ खड़ी हुई, अपने असूलों के साथ खड़ी हुई। इंदिरा गांधी जी उस समय प्रधानमंत्री थी, मैं उनको नमन करना चाहती हूँ। इस देश की महान शहीद है जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। आज इस संदर्भ में मैं 2 मुद्दे उठाना चाहती हूँ। वो जो लड़ाई थी, असूलों की लड़ाई थी। पहला मुद्दा ये है कि बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए, बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए और पूरा समर्थन देना चाहिए। आज सेना के हेडक्वार्टर्स में से वो तस्वीर उतारी गई है जिसमें पाकिस्तान की सेना आत्मसमर्पण कर रही है भारत की सेना। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য হচ্ছে ভারত সরকারকে বাংলাদেশে হিন্দু খ্রিস্টানদের এই উপর ধারাবাহিক যে নির্যাতন চলছে এই ব্যাপারে ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদে। এই বিষয়ে প্রতিরক্ষা দপ্তরে যে কমিটি, বৈদেশিক যে কমিটি, সেখানকার সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও বক্তব্য রয়েছে। তার বক্তব্যে তিনি যে বিষয়গুলোকে তুলে ধরতে চেয়েছেন, বাংলাদেশে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, যেভাবে এর কড়া নিন্দা আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে। কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থান নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে বিদেশ সচিব বাংলাদেশ গিয়েছেন। কি কথা হলো সেটা হাউসে এসে বলা দরকার। বিদেশমন্ত্রীর এই নিয়ে বিবৃতি দেওয়া উচিত, এটাই সংসদের রীতিনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সংসদীয় রাজনীতিতে এটাকে ন্যূনতম সৌজন্য হিসাবে আপনারা যদি হাউসে বিবৃতি না দেন, দেশের মানুষকে অন্ধকারে রাখেন। মানুষকে বোকা বানাতে চাইলে সুযোগ বুঝে সঠিক জবাব দেবে মানুষ। অর্থাৎ তীব্রভাবে তিনি কিন্তু আক্রমণে নিয়েছেন। এইভাবে দেশের বিরোধী শক্তি, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, যারা সচরাচর হিন্দু
বা এইসব প্রশ্নে কখনো হয় না, তারা কিন্তু সরাসরিভাবে এই প্রশ্নটাকে নিয়ে আসছেন। কিন্তু যেটা আশা করা গিয়েছিল, 71 সালের ঘটনা এলো, সেদিনও সারা বিশেষ করে চীন আমেরিকা বিপক্ষে ছিল, তথাপি কিন্তু ভারত পদক্ষেপ নিতে গিয়ে কুণ্ঠাবোধ করেনি। আজ কিন্তু এই দাবিটা সংসদে উঠছে, কি পদক্ষেপ নিতে পারে, এটা কিন্তু এবার একটা জোরালো দাবি হিসাবে আসছে। সুজিত দা, আসলে পৈতৃক সূত্রে পাওয়া, তো বংশ পরম্পরায় পাওয়া এই রাজনীতির যে দুজনকে দেখালেন, একজন ফিরোজ খানের নাতনি, তিনি সংসদে গেছেন, তো তিনি প্যালেস্টাইনের ব্যাগ নিয়ে কালকে গেছিলেন। কালকে সারা দেশের কাছে যখন কংগ্রেসের মুখ পুড়েছে, আজকে বাংলাদেশের সহানুভূতি জানানোর ব্যাগ নিয়ে গেছে, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যাকে পরবর্তীকালে দেখালেন তিনিও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক থেকে, তো এই জন্য কথা বলে, কারণ সাল তারিখগুলো জানে না। বাংলাদেশের 7ই মার্চ শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম, আর 7ই মার্চ থেকে 16ই ডিসেম্বর বিজয় দিবস পেয়েছিল। এই 9 মাস, মাত্র 13 দিন ভারতীয় সেনা যুদ্ধ করেছিল। তাহলে এই 8 মাস 20-25 দিনের মতো ভারতবর্ষে 1 লক্ষ বাংলাদেশি এখানে ছিল, 1 কোটি। তাদের মধ্যে থেকে সৈন্যবাহিনী তৈরি করে মুক্তি ফৌজ গঠন করা হয়েছিল। এরা জানে না তো এগুলো, এরা জানে না মুক্তি ফৌজ কারা। যারা ওদের থেকে এসেছিল তাদেরকে এখানে ভারত সরকার ট্রেনিং দিয়ে মুক্তি ফৌজ করে পাঠিয়েছিল। ইন্দিরা গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সে সময় তার একটা ভূমিকা ছিল, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এরা বলছে কি একমাত্র ইন্দিরা গান্ধী করেছিল, রাশিয়া সাপোর্ট করেছিল সেই সময় 7টা রাষ্ট্রের মধ্যে। এরা যদি জানেন, আমি বলে নিচ্ছি। এবার দ্বিতীয় একটা কথা, দ্বিতীয় কথা আপনি বলেন পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাদ জানায়, পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাদ জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন যে কিছু ফেক ভিডিও চলছে, সত্যি ঘটনা নয়। আমার কাছে ঘটনা আছে, আপনি চালান, আপনি দেখিয়ে দিচ্ছি। এবার ভারত সরকারের কি করা উচিত? সেই সময় ইন্দিরা গান্ধীর যদি 9 মাস সময় লেগে আজকে 4 মাস অতিক্রান্ত হয়েছে, আপনার কথা আমি মেনে নিলাম, এখনো 9 মাস অতিক্রান্ত হয়নি। তার আগে বিদেশ সচিব পর্যায়ে গেছে, তার আগে ওই আরাকান আর্মি সিলেটের ওখানে দৌড়দৌড়ি করছে। ভারতের বিদেশ সচিব, ভারতের বিদেশ নীতি কি বলবে সেটা পার্লামেন্টে অভিষেক বাবুকে বলে দেবে। আর তার মহিমামূত্রের মতন সেরকম সাংসদরা যারা বিদেশের টাকা নিয়ে গিয়ে প্রশ্ন করেছিল, সেই রকম ভাই প্রশ্ন গিয়ে আবার সেটা সিআই এর মাধ্যমে করে আইএসআই এর কাছে যাবে এবং সেটা বাংলাদেশে গিয়ে বানাতে হবে। এটা কি চাইছেন নাকি অভিষেক বাবু? এরকম ঘটনা কি ঘটতে চাইছেন নাকি? আমাদের বাস্তব পরিস্থিতি নিশ্চয়ই ভারত সরকারকে, আমি মনে করি, একটু পরিষ্কার করে বলুন। আমি ভারতীয় জনতা পার্টির একজন আমাদের প্রবক্তা হিসেবে আমরা মনে করি ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং যথাসময়ে ওই 9 মাস অতিক্রান্ত হওয়ার আগে নেবে, সেটা অপেক্ষা করুন। সবুরে নেওয়া ফলে অবশ্যই এটা দেখতে পাবে। 9 মাস, এটা ঠিক কথাই বলেছেন। যে ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেশন সার্চ লাইটের পর, গোটা বিশ্বে অবশ্য ইন্দিরা গান্ধী সেগুলো তিনি কিন্তু কূটনৈতিক সমর্থন আদায়ের জন্য এ প্রান্ত থেকে প্রান্ত দৌড়েছিলেন এবং সারা পৃথিবীকে মানতে বাধ্য করিয়েছিলেন। আমি একটু রতনবাবুর কাছে জানতে চাইবো যে ভারত সরকার উপযুক্ত সময়ে ব্যবস্থা নেবে তার কাছে, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন, আমি রাজনৈতিক প্রশ্নে আওয়ামী লীগের সাথে সেখানে কি হচ্ছে, রাজনৈতিক প্রশ্নটা তো একটা রয়েছে, কিন্তু সেখানে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, সেটা হিউম্যান রাইটস যে প্রোটোকলগুলো রয়েছে, যে আইনগুলো রয়েছে, তাকে বিধ্বস্ত করছে। এই ক্ষেত্রে একটা সংসদে দাঁড়িয়েও পদক্ষেপের কথা আসছে, তো সেই ক্ষেত্রে কি আরও একটু সময় দেওয়া দরকার? বাংলাদেশে হিউম্যান রাইটসের অফিস বন্ধ। আমি নিজে হিউম্যান রাইটসে আছি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন। বাংলাদেশে হিউম্যান রাইটস বন্ধ, বাংলাদেশে আমনেস্টি ইন্টারন্যাশনাল ইউএন ওর একটা অর্গানাইজেশন আছে, সেটাও বন্ধ, তারা কাজ করতে পারছে না, অফিস বন্ধ। এবং মেন কথাটা যেটা 8 মাস 9 মাসটা ফ্যাক্টর না, তখন তো পাকিস্তানি সরকারের বিরুদ্ধে ভারত সরকারের লড়াই ছিল, তখন ওটা পুরো পাকিস্তান ছিল, অর্থাৎ একটা কান্ট্রি ছিল। সেই কান্ট্রিটাকে স্বাধীন বাংলাদেশ করা খুব শক্ত ব্যাপার ছিল এবং সেটা ওটা টাইমও লেগেছে। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ, যারা ভারতের ফরেন পলিসিকে সাপোর্ট করে, এই আঞ্চলিক সার্ক নেশনে ভারতের ফরেন পলিসির সাপোর্টার, তারা ভারতের সঙ্গে বাণিজ্য সব রকম সহযোগিতা তারা করে, তারা ভারতের পাপেট কান্ট্রি। অতএব সেই পরিস্থিতির মধ্যে আসমান জমি কান্ট্রি বলা যায় না। না যাই হোক, না এটা অবজেকশন হবে, সেটা চায়নার কোম্পানি কোম্পানি কেন হবে, না সেটা পাপেট কেন? না ভারতের সঙ্গে তারা জোট নিরপেক্ষ
নীতি থেকে আরম্ভ করে ভারতের লাইনটা মেনটেন করতো। যাই হোক, চাইনিজ কোম্পানিরা সেখানে প্রচুর কাজ করেছে, 121টা কোম্পানি, সেটা বলছি না, কিন্তু ভারতের ফরেন পলিসির সঙ্গে তারা বহু ব্যাপারে একমত থাকতো। এখন আমি যেটা মেন ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি, বিজিএমের রিপোর্ট অনুযায়ী, ওখানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী 8,413টা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে 60% গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। কেন বন্ধ? এটা কারণটা জানতে হবে। প্রথম কথা হচ্ছে সমস্ত G8 G20 কান্ট্রি বাইং হাউসগুলো ওখানে অফিস করেছে, তবে তো গার্মেন্টস ফ্যাক্টরি চলছে। সেই বাইং হাউস সব বন্ধ করে তারা পালিয়ে গেছে, নিরাপত্তার অভাব। তাদের বাইং হাউস, আর বাইং হাউস যদি চলে যায় তাহলে ফ্যাক্টরি তো অর্ডারই পাবে না, তাতে এমনি বন্ধ হয়ে যাবে। সব বাইং হাউস পালিয়ে গেছে, যারা ফরেন বাইং হাউস ছিল, এটা ব্যাপার। তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে শ্রমিকরা নিরাপত্তা পাচ্ছে না, এটা একটা ব্যাপার। ইলেকট্রিসিটি, শামীম গ্রুপ বাংলাদেশে 40% ইলেকট্রিসিটি দেয়। তারা রাজনৈতিক গ্রুপ, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে, তাদের পরিবার। তারা 40% ইলেকট্রিসিটি বাংলাদেশে টোটাল বিদ্যুতের 40% তারা কন্ট্রোল করে। তাদের প্রচুর ইউনিট বন্ধ করে দিয়েছে, তার পরিস্থিতি নিরাপত্তার অভাবে বাংলাদেশে ইলেকট্রিকও পাচ্ছে না। ডিজেল পাইপলাইনে ডিজেল বন্ধ, যার জন্য চাঁদপুরে ইলিশ এক্সপোর্ট হচ্ছে না। সেখানে ফিজিং প্ল্যান্ট -60 ব্লাস্ট ফ্রোজেন যে ইউনিটগুলো চাঁদপুরে আছে, চাঁদপুরে সব বন্ধ। ইলিশ মাছ থেকে বাংলাদেশে একটা প্রচুর টাকা আর্ন করতো, সেটাও বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলা থেকে 2500 ছোটো বড়ো গাড়ি প্রত্যেক দিন ঢুকতো, কেমিক্যাল থেকে, কাপড় থেকে, চাল ডাল থেকে আরম্ভ করে মশলা থেকে, মেডিসিন থেকে, ক্লিংকার থেকে, কস্টিক সোডা সিমেন্ট প্লান্টের জন্য, তারপর পোলট্রি ফিডসের জন্য ভুট্টার ভাঙা ভুট্টা, মাছের গুঁড়ো সব ঢুকতো, গুড় সব ঢুকতো, সব বন্ধ। জিনিসপত্রের দাম আগুন, মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 10 গুণ দাম একটা ভেজিটেবলস ওখানে, তা মানুষ খেতে পাচ্ছে না। পরিস্থিতি সাংঘাতিক, রোজগার নেই, কারখানা বন্ধ। গার্মেন্টস মেন, বাংলাদেশের 80% গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে তাদের রেভিনিউ কালেকশন হয়। বাংলাদেশের মেন শিল্প, বাংলাদেশের মেন শিল্প হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি 80% রেভিনিউ গার্মেন্টস থেকেই আসে। তা গার্মেন্টস শিল্পটাই বন্ধ হয়ে গেছে, 60% ফ্যাক্টরি বন্ধ। আমি অনেক মালিককে চিনি, যেমন সানম্যান গ্রুপকে চিনি। আমি এইটা নিঃসন্দেহে একটা অর্থনৈতিক পরিস্থিতি, কিন্তু দেশটা দেউলিয়া হয়েছে, এটা কেউ কিন্তু এখনো কিন্তু সেই স্বীকৃতি আসেনি। আপনি ঠিকই বলছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অর্থনৈতিক এই নানা রকম মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের যারা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত যে অংশ রয়েছে, তারা মানে চালিয়ে নিতে পারছেন, তাদের জন্য একটা উজ্জ্বল সময় এখন তারা যাচ্ছে। কিন্তু সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের যারা, তাদের কাছে এক ঘোর দুঃসময়। এমতো পরিস্থিতিতে সর্বক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা রকম প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সংসদ থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা রকম বক্তব্য আসছে। এই বক্তব্যের মধ্যে থেকে দাঁড়িয়ে কোথাও বাংলাদেশের এই প্রভাব পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলছে গৌতম দত্ত? হ্যাঁ, ভারতবর্ষের রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়ছে। কারণ হচ্ছে, আমি একটু আগেই যে নামগুলো উল্লেখ করেছিলাম, তার মধ্যে বিশেষত আনসারুল্লাহ রহমানি, তিনি, তার এক সংগঠন অত্যন্ত সক্রিয়, ভারতবর্ষের মাটিতে জঙ্গি আন্দোলন সংগঠিত করছে তার নেতৃত্বে, এবং তার যে বাংলা টিম, তার নেতৃত্বে জঙ্গি আন্দোলন সংগঠিত হচ্ছে। আমি একটা পরিসংখ্যান দিলে পরে আপনারা বুঝতে পারবেন যে জামিন পেয়ে পলাতক হয়ে আছে বাংলাদেশের 300 জঙ্গি, 78 জন জঙ্গি সদ্য তারা সেখান থেকে জেল ভেঙে পালিয়ে গেছে। এবং মেঘালয়ের কাছাকাছি যে শিবপুর যে এলাকাটা, সেখানে সশস্ত্র কুখ্যাত আসামিরা প্রায় 500 জন জেল ভেঙে পালিয়ে গেছে। এই সশস্ত্র জঙ্গিরা আজকে বাংলাদেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে। জাতীয় শুধু না, আন্তর্জাতিক স্তরেও বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এমনি তো আরাকান আর্মিদের দিয়ে তারা অনেকটা কোণঠাসা হয়ে অবস্থায় আছেন। আরাকান আর্মিদের প্রসঙ্গটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ 3 দিক দিয়ে যদি ভারতবর্ষ ঘিরে থাকে, তারপরে যে আরাকান আর্মিদের যে বর্তমান অবস্থা তৈরি হয়েছে, এবং তাতে করে কিন্তু বাংলাদেশ খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন গুজরান করছেন। কিন্তু গৌতম বাবু, ইউনুস থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিয়ে ভীষণ আশাবাদী।
মানে সেখানে তারা অশান্তি পাকিয়ে ভারত সরকারকে হেনস্থা করার ব্যাপারে একেবারে যেন 16 কলা পূর্ণ করে ছাড়বে। স্টেটমেন্টগুলো শুরুর দিন থেকে তো এরকমই দেখাচ্ছে। আমি আপনাকে বলি, আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হাসিমারা বেস ক্যাম্প আমাদের ভারতবর্ষে, এবং তার যা সিচুয়েশন, সুতরাং এত সহজেই তারা এই বিশেষত চ্যাংরামান্দা এই চত্বরগুলো তো আমাদের কাছে, যারা তুফান যান তুফানগঞ্জ থেকে খুব কাছে, চ্যাংরামান্দা থেকে খুব কাছে, সিতাই থেকে খুব কাছে বাংলাদেশ, সুতরাং এত সহজে সেটা সম্ভব নয়। কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়েছে, যে কথাটা আমি অবশ্যই উল্লেখ করব, যে আমাদের সীমানা, বাংলাদেশের যে সীমানা বিশেষত 4096 যে কিলোমিটার, তার মধ্যে বাংলাদেশ বাংলার মাটিতে একটা বিস্তৃত অঞ্চল রয়েছে এখনো, বিশেষত জলপাইগুড়ির গড়াল বাড়িটাকে পার করে দিয়ে এসে বিস্তীর্ণ অংশ আছে যেখানে কোনো রকম ফেন্সিং নেই, সেখান দিয়ে রাতের অন্ধকারে অবাধে যাতায়াত করতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে একটা বিরাট অংশ। এবং আমি আপনাকে বলি, সেটা হচ্ছে বেলা, এটা হচ্ছে তুফানগঞ্জের এই অংশটা থেকে ধরুন, আপনি তুফানগঞ্জ থেকে শুরু করে, সিতাই থেকে শুরু করে, মাসানতলা থেকে শুরু করে একদম আপনি এগিয়ে যান গড়াল বাড়ির আগ পর্যন্ত, এই যে জলপাইগুড়ি গড়াল বাড়ির আগ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মধ্যে ফেন্সিং সেই অর্থে সেরকম নেই। ফলত সেখান দিয়ে রাতের অন্ধকারে কিন্তু প্রচুর মানুষ, জঙ্গিরা বিভিন্নভাবে বাংলার মাটি হয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা পড়েছে। হ্যাঁ, একটা ব্যাপার আমি আপনাকে বলি, যে অর্থনৈতিক বিপর্যয় যে হচ্ছে না তা না, কারণ উত্তরবঙ্গের বিশেষত ময়নাগুড়ি থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে লোয়ার আসাম পর্যন্ত এই টোটাল এরিয়াতে যে পরিমাণ আলু চাষ হয় তার একটা বিরাট অংশ কিন্তু ওপার বাংলায় যায়। সেই আলু চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হবে, কারণ 2023 থেকে 24 সালটাকে যদি আমরা উল্লেখ করে দেখি, তাহলে দেখব আমরা প্রায় 17 লক্ষ মার্কিন ডলার আলু আমদানি রপ্তানি হতো। সেটা কিন্তু আমাদের পুরোপুরি অনেকটা অংশেই আমাদের আজকে সমস্যাজনিত কারণ হচ্ছে। ফলে অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু আছে, তামাক চাষ থেকে শুরু করে আলু চাষ পর্যন্ত। সুতরাং এটাও একটা বড় সমস্যা। পাশাপাশি এই ফেন্সিং না থাকার কারণে জঙ্গিরা যেভাবে ভারতবর্ষের মাটিতে এসে জঙ্গি ঘাঁটিগুলো তৈরি করছে, বিশেষত বাংলার মাটিতে আজকে একটা বারুদের স্তূপের উপর আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমাদের কাছে দুশ্চিন্তার কারণ। বারুদের স্তূপ কেন বলছেন? পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি বাংলাদেশ হয়েছে নাকি? না, তা হয়নি, কিন্তু বাংলা থেকে যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং যেভাবে জঙ্গিগুলো ঢুকছে, তাতে কিন্তু এরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তো, এবং সেই জঙ্গি সংগঠনগুলো তো মারাত্মকভাবে সক্রিয় বাংলাদেশে। আমি তো বললাম আনসুরুল্লাহ যার নাম করছি, তার সংগঠন অত্যন্ত সক্রিয় এবং তারা বাংলার মাটিতেও শেষ পর্যন্ত ঘাঁটি গাড়বার চেষ্টা করছে। আমাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে সচেতন থাকতে হবে। আনসারুল্লাহ বাংলা টিম যারা এক সময় খুবই অনেকে এরকম ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলায় 4000 কিলোমিটার বর্ডার, তার মধ্যে 2200 কিলোমিটার বর্ডার ওয়েস্ট বেঙ্গলে, বাকি নর্দার্ন ইস্টার্ন স্টেট ত্রিপুরা এবং আসামে তো রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই বর্ডারগুলো কার দেখার দায়িত্ব? কোনো রাজ্য সরকারের নয়, বর্ডার দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি আছে, বর্ডার সিকিউরিটি আছে, জলে ইস্ট কোস্ট গার্ড আছে, হ্যাঁ, এবং এগুলো দেখার কথা। তা এগুলো রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এই কাজগুলো করতে হবে। নর্দার্ন ইস্টার্ন স্টেট যেমন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দিয়ে যেমন নর্দার্ন ইস্টার্ন স্টেটে ঢোকা যায়, হ্যাঁ, যেমন কক্সবাজার দিয়ে জলপথে ঢোকা যায়, টেকনাফ দিয়ে, নাফ নদী দিয়ে জলপথেও ঢোকা যায়, এর প্রচুর রাস্তা, মানে সেটা। তারপর কুমিল্লা দিয়ে ত্রিপুরায় ঢোকা যায়, ঢাকা থেকে চট্টগ্রামের মাঝখানে কুমিল্লা পড়ে, কুমিল্লা দিয়ে ত্রিপুরায় ঢোকা যায়। তা এইরকম প্রচুর মানে এই সন্ত্রাসবাদীদের ঢোকানোর প্রচুর পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তর এবং তার আর্মি ইন্টেলিজেন্স এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স। দীপঙ্কর বাবু, এখানে নিঃসন্দেহে দেশের নিরাপত্তার প্রশ্নটাও নর্থ ইস্টের একটা বড় প্রশ্ন রয়েছে, বাংলাদেশে মানে যে প্রশ্নটা রয়েছে। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস
তিনি এই পরিস্থিতি একদিকে যেমন এটা চলবে এবং ভোটটাকে তিনি পিছিয়ে দিতে চাইছেন, এই পথেই বাংলাদেশকে তিনি এগিয়ে না, তার আগেই এক বড় কিছু পরিবর্তনের সামনে। আপনি বলছিলেন না 7 মাস 9 মাস বা হচ্ছে 20 জানুয়ারির পর কি ঘটবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলার সময় আসেনি। সুজিত দা, এটা তো সত্যি সত্যি গভর্নমেন্টের সিক্রেসি পলিসি, এটা নিয়ে আপনি আমি কিছু বলতেও পারবো না, আলোচনা করাও মনে হয় আমাদের দৃষ্টতা দেখানো উচিত না, কারণ ভারত সরকারের সিক্রেসির ব্যাপারটা আপনিও সেটা গুরুত্ব দেন, আমরাও গুরুত্ব দিই। কিন্তু আমি আপনাদের মনে করি যে হিন্দুদের সুরক্ষার জন্য, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য ভারত সরকার নিশ্চয়ই কিছু করবে। দ্বিতীয় একটা কথা, রতনবাবু এবং গৌতমবাবু ঠিকই বলছিলেন, তাদের সাথে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে এতটা বেড়া দেওয়া নেই, এটা নেই। কিন্তু একটা বিষয়, আপনি কিন্তু এই প্রথমে যে হিসাবটা করেছেন, আমি এখন হিসাব করছিলাম, 21 মাস টাইম পাচ্ছে এই আজকের ইউনূস সরকার। আগস্টের 5 মাস থেকে শুরু করে যদি এপ্রিল 26-এ ভোট করে, তাহলে 21 মাস সময় পাচ্ছে। এই 21 মাস ধরে যে হত্যালীলা, যে কাণ্ডটা ঘটাচ্ছে, সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের বাড়ি ঘর দৌড়, চাঁদাবাজি, জুলুমবাজি করে। আমার আরেকটা কথা এক্ষুনি আমি না বলে, আমার সাথে পড়াশোনা করতো এই ইউনিভার্সিটিতে, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো আমারই বান্ধবী শিলা, সে আমাদের বাড়িতে ফোন করে বলছে তার কাছে 3 লাখ টাকা চাওয়া হয়েছে, না হলে তার ছেলেকে তুলে নিয়ে যাবে। বাস্তব ঘটনা। সে তার ঢাকা সিঁদুর পরে সে রাস্তায় বাজার করতে গেলে তাকে সেইভাবে যেতে হচ্ছে, বেরোতে গেলে। এটা প্রতিনিয়ত হচ্ছে। এই যে 21 মাস ধরে হিন্দু নির্যাতন, ভারত সরকার যেমন চুপ করে বসে থাকবে না, ভারতীয় জনতা পার্টিও চুপ করে বসে থাকবে না। আমরা যেমন পেট্রাপোলে গেছি, যেমন আমরা গোজাডাঙ্গায় গেছি, প্রয়োজনে আমরা আরও বৃহত্তর জায়গায় যাব এবং আপনাদের সহযোগিতা নিয়ে, এটা নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারে, সমস্ত সনাতনী হিন্দুদের সহযোগিতা নিয়েই আমরা বাংলাদেশে এই জঙ্গিদের বিরুদ্ধে সনাতনীদের রক্ষা করার চেষ্টা করব। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। পরিস্থিতি যে জায়গায় রয়েছে আমরা কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন, এবং রাজনৈতিক সংকট থেকে শুরু করে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ক্রমবর্ধমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর যে ধারাবাহিক অত্যাচার, নানা আছিলায় নানাভাবে তাদের সম্পত্তিচ্যুত করা, এই সমস্ত বিষয়গুলোকে তো আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে ভারতবর্ষের মানুষকে কোথাও একটা জায়গায় সেই বার্তাই দিচ্ছে, একটা দৃঢ় সংকল্পের দিকে নিয়ে যাচ্ছে যে এই জিনিস চলতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের এইরকম ঘটনা আধুনিক সময় সচরাচর আর দেখা যায়। বিশ্বের অনেক দেশে রয়েছে, আফ্রিকার দেশগুলো গৃহযুদ্ধ করে আজকে এক ভয়াবহ শোচনীয় দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই পরিস্থিতি যদি বাংলাদেশে ওই অঞ্চল জুড়ে তারা তৈরি করতে চায়, আখেরে কিন্তু এক বড় রকমের মাসুল গুনতে হতে পারে বাংলাদেশকে। তাই এখনই সতর্ক হবার প্রয়োজন, এবং বিভিন্ন ক্ষেত্রে যা যা খবর আসছে সেই খবরগুলোকে আমরা, বিশেষ করে যে যে ফুটেজ আসছে সেই ফুটেজ সবটা আমরা দেখাতে পারছি না, তার ভয়াবহতার কারণে অপারগ আমরা। কিন্তু যে বাস্তবতা নিয়ে আসছে সেই বাস্তবতাকে অস্বীকার করার এক বিন্দু আর জায়গা অবশিষ্ট নেই। বলেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি রতন হাতি আপনাকে, দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র আপনাকে, গৌতম দত্ত রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আওয়ার প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।